ভাই একটু ভাবো তো, তুমি তোমার দৈনন্দিন জীবন যাপন করছো, অফিসে যাচ্ছ, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, হয়তো প্রতিবেশীদের সাথে কথা বলছো। সবকিছু খুব স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে তুমি লক্ষ্য করলে একজন বিবাহিত মহিলা তোমার দিকে একটু বেশিই নজর দিচ্ছেন। তার চোখের তাকানোটা সাধারণ না। তার হাসিটা শুধু তোমার জন্যই আলাদা। তিনি তোমার কাছে আসলে যেন একটু বেশিই কাছে আসেন। তোমার কথায় এমনভাবে হাসেন যেন তুমি পৃথিবীর সবচেয়ে মজার মানুষ। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ? অথবা তুমি কি কখনো ভেবেছ, এটা কি আমার মনের ভুল, নাকি সত্যি এই মহিলা আমার প্রতি আকৃষ্ট? দেখো, আমি জানি এই বিষয়টা খুবই সেনসিটিভ। এবং আমি শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিতে চাই, এই ভিডিওটি কোনোভাবেই পরকীয়াকে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়নি। বরং এটা তৈরি করা হয়েছে তোমাকে সচেতন করার জন্য। কারণ মনোবিজ্ঞান বলে, একজন মানুষ যদি অন্য মানুষের আচরণের সংকেতগুলো বুঝতে না পারে, তাহলে সে হয় নিজে বিপদে পড়ে, নয়তো অন্যকে অনিচ্ছাকৃতভাবে কষ্ট দেয়া। তো আজকে আমি তোমাকে বলবো, মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি শারীরিকভাবে এবং মানসিকভাবে গভীরভাবে আকৃষ্ট হন, তখন তিনি অবচেতনভাবে ঠিক কোন 6টি সংকেত দিয়ে থাকেন। এবং এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম যে বেশিরভাগ পুরুষ এগুলো ধরতেই পারে না। কিন্তু আজকের পর তুমি পারবে। তবে একটা শর্ত, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ শেষে আমি তোমাকে বলবো, এই পরিস্থিতিতে তোমার আসলে কি করা উচিত। এবং সেই অংশটুকু হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। কিন্তু তার আগে, যদি তুমি মনোবিজ্ঞান, মানব আচরণ এবং সম্পর্কের গভীর বিশ্লেষণ নিয়ে আগ্রহী হও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকন অন করে দাও। কারণ এই ধরনের কন্টেন্ট আমি নিয়মিত নিয়ে আসি। এখন অনেকেই হয়তো ভাবছো, ভাই এই বিষয়ে কেন জানা দরকার? এটা তো নেগেটিভ বিষয়। দেখো, আমি তোমার সাথে সৎ থাকতে চাই। প্রথমত, মানুষের আচরণ বোঝা একটি দক্ষতা, এটি কোনো অপরাধ নয়। মনোবিজ্ঞানী আলবার্ট মেহরাবিয়ান তার বিখ্যাত গবেষণায় দেখিয়েছেন যে মানুষের যোগাযোগের মাত্র 7% হয় কথার মাধ্যমে। বাকি 38% হয় কণ্ঠস্বরের টোন থেকে এবং 55% হয় বডি ল্যাঙ্গুয়েজ থেকে। তার মানে কি দাঁড়ালো? একজন মানুষ মুখে যা বলছে তার চেয়ে অনেক বেশি বলছে তার শরীর, তার চোখ, তার আচরণ। দ্বিতীয়ত, বাস্তবতা হল, বিবাহিত মানুষদের মধ্যে পরকীয়ার প্রবণতা পৃথিবী জুড়ে একটি বাস্তব সমস্যা। জার্নাল অব ম্যারিটাল অ্যান্ড ফ্যামিলি থেরাপির একটি গবেষণা অনুযায়ী প্রায় 20-25% বিবাহিত মানুষ তাদের জীবনের কোনো না কোনো সময়ে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এটা একটা পরিসংখ্যান, এটা আমার মতামত না, এটা গবেষণার তথ্য। তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি যদি এই সংকেতগুলো চিনতে পারো, তাহলে তুমি নিজেকে একটি জটিল এবং সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবে। কারণ অনেক সময় একজন পুরুষ না বুঝেই এমন একটি পরিস্থিতিতে জড়িয়ে পড়ে, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তাই এই ভিডিওর উদ্দেশ্য হল তোমাকে সচেতন করা, তোমাকে শিক্ষিত করা এবং তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া। এবার আসো, মূল আলোচনায় ঢুকে যাই। প্রথম সংকেতটি হল অস্বাভাবিক শারীরিক নৈকট্য এবং তথাকথিত ক্যাজুয়াল স্পর্শ। এটা বোঝার জন্য তোমাকে আগে একটা জিনিস বুঝতে হবে, মনোবিজ্ঞানে খুব প্রক্সেমিক্স বলে একটা কনসেপ্ট আছে। এটা মূলত মানুষের ব্যক্তিগত স্থানের পার্সোনাল স্পেস বিজ্ঞান। এডওয়ার্ড টি হল নামের একজন নৃবিজ্ঞানী এই তত্ত্বটি দিয়েছিলেন। তিনি বলেছেন, প্রতিটি মানুষের চারপাশে 4টি অদৃশ্য জোন থাকে। 1. পাবলিক জোন, 12 ফুটের বেশি দূরত্ব। এটা সাধারণত অচেনা মানুষদের জন্য। 2. সোশ্যাল জোন, 4 থেকে 12 ফুট। এটা পরিচিত কিন্তু ঘনিষ্ঠ নয় এমন মানুষদের জন্য, যেমন সহকর্মী বা প্রতিবেশী। 3. পার্সোনাল জোন, অর্ধ 1 থেকে 4 ফুট। এটা বন্ধু ও পরিবারের জন্য। 4. ইন্টিমেট জোন, 0 থেকে অর্ধ 1 ফুট। এটা শুধুমাত্র সবচেয়ে ঘনিষ্ঠ মানুষদের জন্য, স্বামী, স্ত্রী, প্রেমিক, সন্তান। এখন ভাবো, একজন বিবাহিত মহিলা, যিনি তোমার সাথে সোশ্যাল বা পার্সোনাল সম্পর্ক রাখেন, তিনি যদি বারবার তোমার ইন্টিমেট জোনে ঢুকে আসেন, তাহলে সেটা কি স্বাভাবিক? না, মোটেও না। বাস্তব উদাহরণ দিই। ধরো, তুমি অফিসে কাজ করছো। তোমার একজন বিবাহিত সহকর্মী আছেন। তিনি যখন তোমার সাথে কথা বলেন, তখন এত কাছে দাঁড়ান যে তুমি তার পারফিউমের গন্ধ পাচ্ছ। কথা বলতে বলতে হঠাৎ তোমার বাহুতে হাত রাখছেন।
তোমার কাঁধে হাত দিচ্ছেন, তোমার পিঠে আলতো করে থাপ দিচ্ছেন। আর এটা একবার না, বারবার করছেন। এটা কি শুধু ফ্রেন্ডলি আচরণ? মনোবিজ্ঞান বলে না। মনিকা মুর, একজন বিখ্যাত ইভলিউশনারি সাইকোলজিস্ট, তার গবেষণায় দেখিয়েছেন যে একজন নারী যখন কোনো পুরুষের প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন, তখন তিনি অবচেতনভাবে শারীরিক স্পর্শের মাধ্যমে সেই আকর্ষণ প্রকাশ করেন। এটাকে বলা হয় হ্যাপটিক কমিউনিকেশন, অর্থাৎ স্পর্শের মাধ্যমে যোগাযোগ। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্পর্শগুলো সাধারণত ক্যাজুয়াল দেখায়, কিন্তু আসলে সেগুলো একদমই ক্যাজুয়াল না। সেগুলো হলো সুপরিকল্পিত কিন্তু অবচেতন সংকেত। মানে কি? মানে হলো, মহিলা নিজেও হয়তো পুরোপুরি সচেতনভাবে জানেন না যে তিনি এটা করছেন। তার মস্তিষ্কের লিম্বিক সিস্টেম, যেটা আবেগ ও আকর্ষণ নিয়ন্ত্রণ করে, সেটা তাকে এভাবে আচরণ করতে বাধ্য করছে। এই সংকেতের নির্দিষ্ট উপসংকেতগুলো কি কি? কথা বলার সময় অপ্রয়োজনীয়ভাবে কাছে আসা, কথার ফাঁকে তোমার হাত, কাঁধ বা পিঠে হাত দেওয়া, কিছু দেখানোর অজুহাতে শরীর ঘেঁষে দাঁড়ানো, হাসতে হাসতে তোমার দিকে ঝুঁকে পড়া, তোমার চুল বা জামা ঠিক করে দেওয়ার চেষ্টা করা, যেটা আসলে কোনো ঠিক করার দরকার ছিল না, দাঁড়ানো বা বসার সময় তার পা বা হাঁটু তোমার দিকে ঘোরানো থাকা। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাই, তাহলে একজন মহিলা কি বন্ধুসুলভভাবে স্পর্শ করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু পার্থক্যটা হলো ফ্রিকোয়েন্সি এবং ডিউরেশনে। একজন বন্ধু হয়তো একবার হাত দিয়ে ট্যাপ করবে কথার মধ্যে, কিন্তু যদি সেই স্পর্শ বারবার হয়, যদি সেটা দীর্ঘ হয়, যদি সেটার সাথে গভীর চোখের যোগাযোগ থাকে, তাহলে সেটা আর বন্ধুত্ব না, সেটা আকর্ষণ। মনোবিজ্ঞানী ডেসমন্ড মরিস তার বিখ্যাত বই ইন্টিমেট বিহেভিয়ার কি লিখেছেন, স্পর্শ হল মানুষের সবচেয়ে আদিম এবং সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মাধ্যম। যখন কথা ব্যর্থ হয়, তখন স্পর্শ কথা বলে গি। তাই যদি তুমি দেখো, একজন বিবাহিত মহিলা ক্রমাগত তোমার ব্যক্তিগত স্থান ভেঙে ঢুকে আসছেন, তোমাকে বারবার স্পর্শ করছেন, এবং সেই স্পর্শের সাথে একটা তীব্র চোখের যোগাযোগ আছে, তাহলে এটা প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সংকেত। দ্বিতীয় সংকেতটি হল গোপন যোগাযোগ এবং বিশেষ করে রাত্রে বা অস্বাভাবিক সময়ে মেসেজ করা। এটা আধুনিক যুগের সবচেয়ে সাধারণ সংকেতগুলোর একটি। কারণ আজকের দিনে মানুষ মুখোমুখি কথার চেয়ে ফোনে অনেক বেশি সৎ, অনেক বেশি সাহসী। কেন? কারণ ফোনের স্ক্রিন একটা মানসিক ঢাল তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় অনলাইন ডিসইনহিবিশন এফেক্ট, যেটা জন সুলার 2004 সালে তার গবেষণায় চিহ্নিত করেছিলেন। এই ইফেক্ট অনুযায়ী মানুষ যখন স্ক্রিনের পেছনে থাকে, তখন সে সামনাসামনি যা বলতে পারত না, সেটা সহজেই বলে ফেলে। এখন একজন বিবাহিত মহিলা যদি তোমাকে গোপনে যোগাযোগ করেন, তাহলে সেটার কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে। রাত 10টার পরে মেসেজ করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংকেত। রাত 10টার পরে সাধারণত মানুষ পরিবারের সাথে থাকে, বিশ্রাম নেয়। যদি একজন বিবাহিত মহিলা সেই সময়ে তোমাকে মেসেজ করেন, বিশেষত যখন তার স্বামী ঘুমিয়ে গেছেন বা বাড়িতে নেই, তাহলে এটা একটা স্পষ্ট সংকেত যে তিনি তোমার সাথে এমন একটা যোগাযোগ রাখতে চান, যেটা তার দৈনন্দিন জীবনের অংশ না। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে লাস্ট সিন কি বন্ধ রাখা। যখন একজন মানুষ তার যোগাযোগকে গোপন রাখতে চায়, তখন সে ডিজিটাল পদচিহ্ন মুছতে চায়। লাস্ট সিন কি বন্ধ রাখা, মেসেজ পড়ে রিপ্লাই দিয়ে ডিলিট করা, আলাদা একটি অ্যাপ ব্যবহার করা, এগুলো সবই গোপনীয়তার চিহ্ন। মেসেজের ধরন পরিবর্তন। শুরুতে হয়তো সাধারণ কথা, কেমন আছো, কি করছো, কিন্তু ধীরে ধীরে মেসেজগুলো পার্সোনাল হতে থাকে। আজ খুব একা লাগছে, তোমার সাথে কথা বলে ভালো লাগে, তুমি না থাকলে দিনটা কেমন যেন কাটে, কি এই ধরনের বাক্যগুলো সরাসরি আবেগের প্রকাশ। ভয়েস মেসেজ বা ভয়েস কল। মনোবিজ্ঞান বলে, কণ্ঠস্বর শোনার ইচ্ছা আসলে সেই মানুষটির উপস্থিতি অনুভব করার ইচ্ছা। যখন মেসেজ থেকে ভয়েস নোটে চলে আসে, তখন বুঝতে হবে সম্পর্কটা আরও গভীর হচ্ছে। এবং যদি সেই ভয়েস নোটে কণ্ঠস্বর নরম, ধীর এবং আবেগপূর্ণ হয়, তাহলে সেটা স্পষ্ট সংকেত। তোমাকে নির্দিষ্ট প্ল্যাটফর্মে যোগাযোগ করতে বলা। ফেসবুকে মেসেজ করো না, টেলিগ্রামে করো কি বা এই নম্বরে কল করো না, ওই নম্বরে করো কি, এই ধরনের অনুরোধ মানে তিনি যোগাযোগটা রাখতে চান, কিন্তু ধরা পড়তে চান না। ধরো তোমার পাড়ায় একজন ভাবি আছেন। শুরুতে উনি তোমাকে কোনো একটা কাজে সাহায্যের জন্য ফোন করলেন। তারপর থেকে মাঝে মাঝে ফোন করতে লাগলেন, তোমার সাথে কথা বলতে ভালো লাগে কি বলে। ধীরে ধীরে ফোন কলগুলো রাতে হতে লাগল, মেসেজগুলো আরও পার্সোনাল হতে লাগল।
একটা সময় তিনি বললেন, এই কথাগুলো আমার স্বামীকে বলো না, কিন্তু এই কি কাউকে বলো না কি, এটাই সবচেয়ে বড় সংকেত। কারণ যেখানে গোপনীয়তা আছে সেখানে অবশ্যই এমন কিছু আছে যেটা প্রকাশ্যে আনা যায় না। মনোবিজ্ঞানী শার্লি গ্লাস তার বিখ্যাত বই নট জাস্ট ফ্রেন্ডস কি এ লিখেছেন, পরকীয়ার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে নিশ্চিত চিহ্ন হল গোপনীয়তা। যখন একজন মানুষ তার সঙ্গীর কাছ থেকে কোনো সম্পর্ক লুকাতে শুরু করে, তখন সে আসলে সেই সম্পর্কের সীমানা ইতোমধ্যে অতিক্রম করে ফেলেছে। তাই মনে রাখো, গোপন যোগাযোগ, রাতের মেসেজ এবং কাউকে বলো না কি, এগুলো দ্বিতীয় শক্তিশালী সংকেত। তৃতীয় সংকেতটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী। এটা হলো তার বৈবাহিক জীবনের অভিযোগ এবং মানসিক দুর্বলতা তোমার কাছে প্রকাশ করা। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় ইমোশনাল ভালনারেবিলিটি ডিসপ্লে। এবং এটা হলো পরকীয়ার সবচেয়ে ক্লাসিক প্রিকারসর বা পূর্বলক্ষণ। কিভাবে এটা কাজ করে? ধরো, একজন বিবাহিত মহিলা তোমার সাথে কথা বলতে বলতে হঠাৎ বলে উঠলেন, জানো, আমার স্বামী আমাকে একদম সময় দেয় না, কি আমার বিয়ের পর থেকে আমি খুব একা অনুভব করি, কি আমার স্বামী আমাকে বোঝে না, কিন্তু তুমি বোঝো। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে একটা মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ার অংশ, যেটাকে বলা হয় জাস্টিফিকেশন মেকানিজম বা যৌক্তিকীকরণ কৌশল। এটা কি? এটা হলো, একজন মানুষ যখন কোনো অনৈতিক বা সামাজিকভাবে অগ্রহণযোগ্য কাজ করতে চায়, তখন সে প্রথমে সেই কাজটির জন্য একটি যুক্তিসঙ্গত কারণ তৈরি করে। মানে, আমি এটা করছি কারণ আমার স্বামী খারাপ, আমি এটা করছি কারণ আমি সুখী না, আমি এটা করছি কারণ আমার চাহিদা পূরণ হচ্ছে না। এই কারণ তৈরি করার জন্য তিনি তোমার কাছে তার স্বামীর দোষ, বিয়ের সমস্যা, মানসিক কষ্ট এসব শেয়ার করেন। কেন? কারণ 1. তিনি তোমার সহানুভূতি পেতে চান, যাতে তুমি তাকে ভিকটিম হিসেবে দেখো। 2. তিনি তোমাকে উদ্ধারকর্তা বা সেভিয়র হিসেবে দেখাতে চান, মানে তুমি একমাত্র মানুষ যে তাকে বুঝতে পারো, তাকে সুখী করতে পারো। 3. তিনি ভবিষ্যৎ সম্পর্কের জন্য মানসিক জমি তৈরি করছেন, যাতে যখন সম্পর্ক আরও এগোবে তখন তোমার মনে কোনো অপরাধবোধ না জাগে। কারণ তুমি ভাববে, বেচারি, ওর স্বামী তো ওকে দেখে না, আমি তো ভালো করছি। এটা কিন্তু অত্যন্ত পরিকল্পিত একটা মানসিক কৌশল। এবং মজার ব্যাপার হলো, অনেক সময় মহিলা নিজেও জানেন না যে তিনি এটা করছেন। এটা তার অবচেতন মনের একটা ডিফেন্স মেকানিজম। মনোবিজ্ঞানী এস্থার পেরেল, যিনি পরকীয়া ও আধুনিক সম্পর্কের উপর বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিশেষজ্ঞদের একজন, তিনি তার বই দ্য স্টেট অব অ্যাফেয়ার্স কি এ লিখেছেন, পরকীয়া শুধু শারীরিক চাহিদা থেকে শুরু হয় না। বেশিরভাগ পরকীয়া শুরু হয় মানসিক শূন্যতা থেকে, যখন একজন মানুষ অনুভব করে যে তার সঙ্গী তাকে মূল্য দিচ্ছে না, বুঝছে না, কাছে আসছে না। ধরো, তোমার অফিসে একজন বিবাহিত মহিলা সহকর্মী। তিনি ধীরে ধীরে তোমার সাথে তার ব্যক্তিগত জীবন শেয়ার করতে শুরু করলেন। প্রথমে ছোট ছোট অভিযোগ, আজ রান্না করলাম, স্বামী বলল ভালো হয়নি, তারপর আরেকটু গভীর, আমাদের মধ্যে আর আগের মতো সম্পর্ক নেই, তারপর আরও গভীর, আমরা আলাদা ঘরে ঘুমাই, এবং সবশেষে, তুমি কত ভালো মানুষ, আমার স্বামী যদি তোমার মতো হতো। এই তুমি যদি আমার স্বামী হতে, বা তোমার মতো মানুষ পেলে জীবনটা অন্যরকম হতো। এই কথাগুলো কিন্তু শুধু প্রশংসা না, এগুলো হলো আমন্ত্রণ, একটা অদৃশ্য দরজা খুলে দেওয়া। আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, এটা হলো ট্রায়াঙ্গুলেশন। ট্রায়াঙ্গুলেশন হলো এমন একটা মনোবৈজ্ঞানিক কৌশল যেখানে একজন মানুষ দুইজন মানুষের মধ্যে তুলনা করে একজনকে ভিলেন এবং অন্যজনকে হিরো বানা। এই ক্ষেত্রে স্বামী হলো ভিলেন আর তুমি হলে হিরো। এটা করার পেছনে উদ্দেশ্য একটাই, তোমাকে মানসিকভাবে কাছে টানা। কারণ মানুষ যখন নিজেকে হিরো মনে করে তখন সে সেই ভূমিকায় থাকতে চায়, আর সেই ভূমিকায় থাকতে গেলে সেই মহিলার আরও কাছে যেতে হয়। তো মনে রাখো, যদি একজন বিবাহিত মহিলা ক্রমাগত তার বৈবাহিক জীবনের সমস্যা তোমার কাছে শেয়ার করেন, তার স্বামীর দোষ তোমাকে বলেন এবং তোমাকে তার স্বামীর সাথে তুলনা করে ভালো প্রমাণ করেন, তাহলে এটা তৃতীয় শক্তিশালী সংকেত। চতুর্থ সংকেতটি খুবই দৃশ্যমান, কিন্তু বেশিরভাগ পুরুষ এটা কাকতালীয় মনে করে। এটা হলো তোমার উপস্থিতিতে বিশেষ সাজসজ্জা এবং আচরণের লক্ষণীয় পরিবর্তন। ইভলিউশনারি সাইকোলজি কি বলে? ডারউইনের যৌন নির্বাচন তত্ত্ব সেক্সুয়াল সিলেকশন থিওরি অনুযায়ী, প্রাণীজগতে নারীরা সাধারণত সেই পুরুষকে আকৃষ্ট করতে চান যাকে তারা সঙ্গী হিসেবে নির্বাচন করেছেন বা করতে চান। এবং এই আকর্ষণ প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ হল নিজেকে সবচেয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। মানুষের ক্ষেত্রেও এটা একই রকম কাজ করে।
যখন একজন নারী কোনো নির্দিষ্ট পুরুষকে আকৃষ্ট করতে চান, তখন তিনি অবচেতনভাবে নিজেকে সবচেয়ে ভালো সংস্করণে উপস্থাপন করেন, বিশেষ করে সেই পুরুষের সামনে। এটা কিভাবে প্রকাশ পায়? ১. পোশাক পরিবর্তন। ধরো, তোমার অফিসে বা পাড়ায় একজন বিবাহিত মহিলা সাধারণত সাধারণ পোশাক পরেন। কিন্তু তুমি লক্ষ্য করলে, যেদিন তিনি জানেন যে তোমার সাথে দেখা হবে, সেদিন তার পোশাক একটু আলাদা, একটু বেশি পরিপাটি, একটু বেশি আকর্ষণীয়। হয়তো একটু বেশি ফিটিং পোশাক, হয়তো একটু উজ্জ্বল রং, হয়তো একটু বেশি অ্যাক্সেসরিজ। ২. সাজসজ্জা ও মেকআপ। যেদিন তোমার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, সেদিন হয়তো ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, চুল খোলা, যেটা অন্যদিন থাকে না। এবং এটা শুধু তোমার জন্য, কারণ অন্যদিন বা অন্যদের সামনে তিনি এরকম সাজেন না। ৩. পারফিউম ব্যবহার। এটা খুবই সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত। গবেষণায় দেখা গেছে, গন্ধ olfactory স্টিমুলি মানুষের মস্তিষ্কের লিম্বিক সিস্টেমকে সরাসরি প্রভাবিত করে, যেটা আবেগ ও যৌন আকর্ষণের কেন্দ্র। একজন মহিলা যদি তোমার সামনে বিশেষ পারফিউম ব্যবহার করেন, তাহলে তিনি অবচেতনভাবে তোমার আবেগকে জাগ্রত করতে চাইছেন। ৪. শারীরিক ভাষার পরিবর্তন। শুধু পোশাক আর সাজসজ্জা না, তার সম্পূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয়। তিনি আরও সোজা হয়ে দাঁড়ান, যাতে তার শারীরিক গঠন প্রকাশ পায়। চুল নিয়ে খেলেন, হেয়ার ফ্লিপিং, যেটা মনোবিজ্ঞানে একটি ক্লাসিক আকর্ষণ সংকেত। ঠোঁট ভেজান, লিপ ওয়েডিং, আরেকটি অবচেতন যৌন সংকেত, এবং তোমার দিকে তাকানোর ধরনটা পরিবর্তন হয়। ৫. কণ্ঠস্বরের পরিবর্তন। এটা অনেকে জানে না, কিন্তু গবেষণা দেখিয়েছে, একজন নারী যখন কোনো আকর্ষণীয় পুরুষের সাথে কথা বলেন, তখন তার কণ্ঠস্বর অবচেতনভাবে কিছুটা উচ্চ, নরম এবং মিষ্টি হয়ে যায়। এটাকে বলা হয় ভোকাল অ্যাট্রাক্টিভনেস মডুলেশন। তুমি যদি লক্ষ্য করো, তিনি অন্যদের সাথে যেভাবে কথা বলেন, তোমার সাথে তার চেয়ে আলাদাভাবে কথা বলেন, তাহলে এটা সংকেত। ৬. আমি কেমন লাগছি প্রশ্ন। এটা খুবই শক্তিশালী সংকেত। যদি সেই মহিলা তোমার সামনে নিজের চেহারা নিয়ে প্রশ্ন করেন, আমি কি মোটা লাগছি, এই শাড়িটা কেমন, আমাকে কি সুন্দর লাগছে, তাহলে তিনি আসলে তোমার ভ্যালিডেশন চাইছেন। তিনি চাইছেন তুমি তাকে আকর্ষণীয় বলো, কারণ তোমার মতামতটা তার কাছে গুরুত্বপূর্ণ, একজন বন্ধু হিসেবে না, একজন সম্ভাব্য সঙ্গী হিসেবে। ধরো, তোমার বন্ধুর স্ত্রী, তিনি সাধারণত বাড়িতে সিম্পল পোশাক পরেন। কিন্তু তুমি লক্ষ্য করলে, যতদিন তুমি বন্ধুর বাড়িতে যাও, ততদিন তিনি একটু বেশি সেজেগুজে থাকেন। তোমাকে চা দেওয়ার সময় একটু বেশি হাসেন, তোমার সাথে কথা বলার সময় চুল নিয়ে খেলেন, এবং তুমি চলে আসার সময় বলেন, এত তাড়াতাড়ি যাচ্ছ কেন। এই সব কিছু মিলিয়ে চতুর্থ সংকেত। পঞ্চম সংকেতটি হল, তিনি একান্তে তোমার সাথে দেখা করার সুযোগ তৈরি করছেন। এটা সবচেয়ে সরাসরি এবং সবচেয়ে বিপজ্জনক সংকেতগুলোর একটি, কারণ এটা মানে তিনি শুধু মানসিকভাবে না, শারীরিকভাবেও একটি পদক্ষেপ নিতে প্রস্তুত। মনোবিজ্ঞান এখানে কি বলে? মানুষের আচরণে একটা ধাপ আছে যেটাকে বলা হয় এসকালেশন অফ কমিটমেন্ট। মানে, একজন মানুষ যখন কোনো কিছুতে মানসিকভাবে বিনিয়োগ করে ফেলে, তখন সে সেটা থেকে পিছিয়ে আসতে পারে না, বরং আরও গভীরে যেতে থাকে। একজন বিবাহিত মহিলা যিনি আগের 4টি সংকেত ইতোমধ্যে দিয়েছেন, তিনি এই পঞ্চম পর্যায়ে এসে আসলে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার মানসিক প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন। কিভাবে একান্তে দেখা করার সুযোগ তৈরি করা হয়? ১. কাজের অজুহাত তৈরি করা। আমার কম্পিউটারটা ঠিক করে দাও না, আমার স্বামী বাসায় থাকবে না, তো বিকেলে কি, এই ধরনের অজুহাত। কাজটা হয়তো আসল, কিন্তু সেটা করার জন্য তোমাকে একান্তে ডাকার বিশেষ কোনো কারণ নেই। অন্য যে কাউকে দিয়ে করানো যেত, কিন্তু তিনি তোমাকেই ডাকছেন, এবং সেটা এমন সময়ে যখন বাড়িতে আর কেউ থাকবে না। ২. হঠাৎ কি কোথাও ঘুরতে যাওয়া ক্ষীর প্রস্তাব। চলো না, একদিন কোথাও ঘুরতে যাই, শুধু তুমি আর আমি। এই ধরনের প্রস্তাব সরাসরি বলতে হয় না। কখনো কখনো এটা ঘুরিয়ে বলা হয়, আমার একটা জায়গায় যেতে হবে, তুমি কি সাথে আসবে, বা আমার গাড়ি নেই, তুমি কি আমাকে ড্রপ করবে। ৩. তার বাড়িতে বা তোমার বাড়িতে একা আসার চেষ্টা। এটা সবচেয়ে স্পষ্ট সংকেত। যদি তিনি এমন সময়ে তোমার বাড়িতে আসতে চান যখন তোমার পরিবারের কেউ নেই, অথবা তোমাকে তার বাড়িতে ডাকেন এমন সময়ে যখন তার স্বামী বা পরিবারের কেউ নেই, তাহলে এটা একটা সুস্পষ্ট এবং সরাসরি সংকেত। ৪. দরজা বন্ধ করার সূক্ষ্ম কৌশল। ধরো, তুমি তার বাড়িতে গেলে কোনো কাজে,
তিনি তোমাকে একটা ঘরে নিয়ে গেলেন কিছু দেখাতে এবং পেছন থেকে দরজাটা বন্ধ করলেন। বাতাস আসছে কি বলে? এটা কি সত্যিই বাতাসের জন্য, নাকি একান্ত পরিবেশ তৈরির জন্য? 5 স্বামীর অনুপস্থিতিতে যোগাযোগ। আমার স্বামী ট্যুরে গেছে, খুব একা লাগছে। কি এই মেসেজটা শুধু একাকিত্বের প্রকাশ না, এটা একটা অদৃশ্য আমন্ত্রণ। তিনি তোমাকে জানাচ্ছেন, আমি একা আছি, সুযোগ আছে। হেলেন ফিশার, যিনি মানব মস্তিষ্কে প্রেম ও আকর্ষণের নিউরোসায়েন্স নিয়ে কাজ করেছেন, তার গবেষণায় দেখিয়েছেন যখন একজন মানুষ কারো প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয় তখন তার মস্তিষ্কে ডোপামিন নামক একটি নিউরোট্রান্সমিটার অত্যধিক নিঃসরণ হয়। ডোপামিন হল রিওয়ার্ড কেমিক্যাল। এটা মানুষকে সেই মানুষটির কাছে যেতে, তাকে দেখতে, তার সাথে থাকতে বাধ্য করে। এটা প্রায় নেশার মতো কাজ করে। এই কারণে একজন বিবাহিত মহিলা, যিনি সামাজিক ঝুঁকি, পারিবারিক বিপর্যয়, এমনকি নৈতিক অপরাধবোধ সত্ত্বেও একান্তে দেখা করার সুযোগ তৈরি করেন, কারণ তার মস্তিষ্কের ডোপামিন সিস্টেম তাকে বলছে, তুমি ওকে চাও, যেভাবেই হোক ওর কাছে যাও। ষষ্ঠ এবং শেষ সংকেতটি হল সবচেয়ে সরাসরি, যৌন ইঙ্গিতপূর্ণ কথা এবং দ্ব্যর্থবোধক ভাষার ব্যবহার। এই পর্যায়ে আসা মানে আগের 5টি সংকেত ইতোমধ্যে পার হয়ে গেছে। তিনি মানসিকভাবে প্রস্তুত এবং এখন শুধু তোমার সম্মতির অপেক্ষায় আছেন। এটা কিভাবে প্রকাশ পায়? 1 দ্ব্যর্থবোধক বা ডাবল মিনিং কি কথা। এগুলো এমন কথা যেগুলো সরাসরি শুনলে নিরীহ মনে হয়, কিন্তু গভীরভাবে চিন্তা করলে যৌন ইঙ্গিত পাওয়া যায়। যেমন, তুমি কি আমাকে সাহায্য করবে? একটু পজ দিয়ে একটু হেসে। বা কি তোমার হাতগুলো দেখো কত শক্ত। মানে কাজকর্মের জন্য ভালো। বাবু আজ রাতে কি করবে? আমার তো খুব বোরিং লাগছে। বা কি তুমি কি কখনো মানে ভেবেছ আমাদের মধ্যে কি হতে পারত? এই কথাগুলোতে একটা সূক্ষ্ম যৌন ইঙ্গিত থাকে, কিন্তু সেটা এমনভাবে বলা হয় যে ধরা পড়লে বলে দেওয়া যায়, আরে না, আমি তো সেরকম কিছু বলিনি। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় প্লাজিবল ডিনিয়েবিলিটি, মানে অস্বীকারযোগ্যতা রক্ষা করা। 2 শারীরিক বিষয়ে কথা। আমার শরীরটা আজকাল কেমন যেন লাগে, আমার পিঠে ব্যথা, কেউ মালিশ করে দিলে ভালো হতো, আমার ওজন কি বেড়েছে? একটু দেখো তো। এই ধরনের কথা শারীরিক বিষয়কে কথোপকথনে টেনে আনে এবং তোমার দৃষ্টি তার শরীরের দিকে ঘুরিয়ে দেয়। 3 তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন। তোমার গার্লফ্রেন্ড আছে? তোমার স্ত্রী কি তোমাকে সুখী রাখে? তুমি কি একা ঘুমাও? এই প্রশ্নগুলো সরাসরি তোমার সম্পর্কের অবস্থা জানার চেষ্টা, কারণ তিনি নিশ্চিত হতে চান তুমি খুব অ্যাভেলেবল কিনা। 4 যৌন বিষয়ক রসিকতা। তিনি হয়তো কোনো যৌন রসিকতা করে হেসে উড়িয়ে দেবেন, কিন্তু মনোবিজ্ঞান বলে রসিকতার মধ্যে সত্য লুকিয়ে থাকে। ফ্রয়েড বলেছিলেন, রসিকতা হলো অবদমিত ইচ্ছার মুখোশ। যখন একজন মানুষ বারবার যৌন রসিকতা করে, তখন আসলে সে তার যৌন আকর্ষণকে একটি নিরাপদ আবরণে প্রকাশ করছে। 5 স্বপ্নের কথা বলা। জানো, কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, তুমিও ছিলে কি, এবং তারপর একটু লজ্জা পাওয়ার ভান। এটা খুবই সূক্ষ্ম কৌশল, কারণ স্বপ্নের কথা বলা নিরাপদ, কারণ স্বপ্ন তো নিয়ন্ত্রণ করা যায় না, তাই না? কিন্তু আসলে এটা তার গোপন ইচ্ছার প্রকাশ। তিনি তোমাকে জানাতে চান, তুমি আমার মনে আছো, এমনকি ঘুমের মধ্যেও। 6 যদি আমি বিবাহিত না হতাম দিয়ে শুরু হওয়া বাক্য। যদি আমি বিবাহিত না হতাম তাহলে তোমাকে বিয়ে করতাম। বা যদি আমাদের আগে দেখা হতো তাহলে জীবনটা অন্যরকম হতো। এই কথাগুলো সরাসরি বলছে, আমি তোমাকে চাই, কিন্তু আমার বিয়ে বাধা হয়ে আছে। এবং এই কথার একটাই উত্তর তিনি শুনতে চান, বিয়ে তো শুধু একটা কাগজ, অথবা সেটা কোনো বাধা না। এই পর্যায়ে মহিলার মস্তিষ্কে কি ঘটছে? তার মস্তিষ্কের ভেন্ট্রাল tegmental এরিয়া, ভিটাe এবং কর্টেক্স নাক্লিস, যেগুলো ডোপামিন উৎপাদন করে, সেগুলো অত্যন্ত সক্রিয়। এটা একই ব্রেইন সার্কিট যেটা কোকেইন বা নিকোটিনের নেশায় সক্রিয় হয়। তার মানে তিনি আসলে একটা বায়োকেমিক্যাল নেশার মধ্যে আছেন। তার বুদ্ধি, বিবেচনাবোধ, নৈতিকতা সবকিছু এই মুহূর্তে ডোপামিনের কাছে হেরে যাচ্ছে। এবং এই কারণেই এই পরিস্থিতিতে তিনি এমন কথা বলেন, এমন আচরণ করেন, যেটা স্বাভাবিক অবস্থায় তিনি কখনোই করতেন না। এতক্ষণ আমি তোমাকে 6টি সংকেত বললাম, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দেওয়া দরকার। কেন একজন বিবাহিত মহিলা তার বিয়ে, পরিবার, সামাজিক মর্যাদা সবকিছু ঝুঁকিতে ফেলে এমন আচরণ করেন? এর উত্তর একটা না, অনেকগুলো। চলো একটু গভীরে যাই।
কারণ 1, মানসিক শূন্যতা এবং আবেগের অপূর্ণতা, ইমোশনাল ডেপ্রিভেশন। মানুষের 5টি মৌলিক মানসিক চাহিদা আছে: ভালোবাসা, স্বীকৃতি, নিরাপত্তা, যোগাযোগ এবং শারীরিক ঘনিষ্ঠতা। যখন বিয়ের পরে এই চাহিদাগুলোর একটি বা একাধিক দীর্ঘদিন ধরে অপূর্ণ থাকে, তখন মানুষ বাইরে সেই পূর্ণতা খোঁজে। ম্যাসলোর হায়ারার্কি অফ নিডস, মাসলোস হিয়ারার্চি অফ নিডস অনুযায়ী ভালোবাসা ও সামাজিক সংযোগ মানুষের তৃতীয় গুরুত্বপূর্ণ চাহিদা, খাদ্য ও নিরাপত্তার পরেই। যদি এটা পূরণ না হয়, তাহলে মানুষ মানসিকভাবে অস্থির হয়ে পড়ে এবং সেই চাহিদা পূরণের জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত হয়। কারণ 2, শারীরিক অসন্তুষ্টি, ফিজিক্যাল ডিসস্যাটিসফ্যাকশন। এটা একটা বাস্তবতা যেটা সমাজে খোলামেলা আলোচনা করা হয় না। কিন্তু গবেষণা বলে অনেক বিবাহিত মহিলা তাদের যৌন জীবনে সন্তুষ্ট নন। কিন্তু সামাজিক ট্যাবু এবং লজ্জার কারণে তারা এই বিষয়ে কথা বলতে পারেন না। ফলে এই অপূর্ণ চাহিদা একটা চাপা আগুনের মতো জ্বলতে থাকে এবং উপযুক্ত সুযোগ পেলে সেটা বিস্ফোরণ ঘটায়। কারণ 3, নিষিদ্ধ ফলের আকর্ষণ, ফরবিডেন ফ্রুইট এফেক্ট। মনোবিজ্ঞানে একটা তত্ত্ব আছে যেটাকে বলা হয় রিকটেন্স থিওরি। এই তত্ত্ব অনুযায়ী মানুষকে যখন কোনো কিছু করতে নিষেধ করা হয়, তখন সেই কাজটি করার ইচ্ছা আরও বেড়ে যায়। বিয়ের পরে অন্য কারো সাথে সম্পর্ক নিষিদ্ধ, এবং এই নিষিদ্ধতাই অনেক সময় আকর্ষণকে আরও তীব্র করে তোলে। কারণ 4, আত্মসম্মান ও আত্মপরিচয়ের সংকট, আইডেন্টিটি ক্রাইসিস। অনেক মহিলা বিয়ের পরে অনুভব করেন তারা নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছেন। তারা শুধুই কি কারো স্ত্রী, কারো মা, কিন্তু নিজেকে সেটা তারা ভুলে গেছেন। যখন অন্য একজন পুরুষ তাদের প্রশংসা করে, তাদের মূল্য দেয়, তাদের সুন্দর বলে, তখন তারা অনুভব করেন আমি এখনো কারো কাছে আকর্ষণীয়। এই অনুভূতি নেশার মতো, একবার পেলে বারবার চাইতে থাকে। কারণ 5, বিবাহিত জীবনের একঘেয়েমি, হ্যাবিচুয়েশন এফেক্ট। মনোবিজ্ঞানে হেডনিক অ্যাডাপ্টেশন কি বলে একটা কনসেপ্ট আছে। এটা হলো মানুষ যে কোনো ভালো জিনিসে একটা সময় পরে অভ্যস্ত হয়ে যায় এবং সেটা আর আনন্দ দেয় না। বিয়ের প্রথম কয়েক বছর হয়তো রোমাঞ্চকর ছিল, কিন্তু 10-15 বছর পরে একই মানুষ, একই রুটিন, একই জীবন, এটা একঘেয়ে হয়ে যায়। তখন নতুন কেউ, নতুন আবেগ, নতুন উত্তেজনা, সেটা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। কারণ 6, নিউরোকেমিক্যাল ফ্যাক্টর। নতুন আকর্ষণে মস্তিষ্কে ডোপামিন, নরেপিনেফ্রিন এবং সেরোটোনিনের মাত্রা পরিবর্তন হয়। ডোপামিন আনন্দ দেয়, নরেপিনেফ্রিন উত্তেজনা দেয় এবং সেরোটোনিন কমে যাওয়ায় সেই মানুষটিকে নিয়ে কি অবসেশন তৈরি হয়। আকর্ষণীয় বিষয় হল দীর্ঘ সময়ের সম্পর্কে, যেমন বিয়ে, এই কেমিক্যালগুলো ধীরে ধীরে কমে আসে এবং অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিন বেড়ে যায়, যেগুলো কুবন্ধন ও স্থিতিশীলতা ঘুর কেমিক্যাল। কিন্তু এগুলো ডোপামিনের মতো উত্তেজনা দেয় না। তাই নতুন কেউ যখন আসে, পুরনো ডোপামিন হ্রাস ফিরে আসে এবং সেটা প্রায় নেশার মতো। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সতর্কতা এবং নৈতিকতা। ভাই, আমি তোমাকে এই 6টি সংকেত শেখালাম, কিন্তু এটা শেখানোর উদ্দেশ্য এটা না যে তুমি এগুলো চিনে সেই মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে। বরং এটা শেখানোর উদ্দেশ্য হলো তুমি সচেতন হবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। কেন এই ধরনের সম্পর্ক থেকে দূরে থাকা উচিত? 1, নৈতিক দিক। প্রতিটি ধর্ম, প্রতিটি সংস্কৃতি, প্রতিটি নৈতিক কাঠামো পরকীয়াকে অনৈতিক বলে। এবং এটা শুধু ধর্মীয় বিধান না, এটা মানবিক বিধান। কারণ পরকীয়া একটি পরিবার ভাঙে, সন্তানদের জীবন ধ্বংস করে এবং একাধিক মানুষকে গভীর মানসিক আঘাত দেয়। 2, আইনি দিক। বাংলাদেশ সহ অনেক দেশে পরকীয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এটা শুধু সামাজিক সমস্যা না, এটা আইনি সমস্যাও। 3, মানসিক ক্ষতি তোমার নিজের। তুমি হয়তো ভাবছো কি আর হবে, একটু মজা করব, কিন্তু গবেষণা বলে পরকীয়া সম্পর্কে জড়িত মানুষদের মধ্যে দীর্ঘমেয়াদী অপরাধবোধ, গিল্ট, উদ্বেগ, অ্যাংজাইটি এবং বিষণ্ণতা, ডিপ্রেশন দেখা যায়। কারণ তুমি জানো তুমি ভুল করছো এবং এই জানাটা তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলে। 4, মানসিক ক্ষতি অন্যদের। সেই মহিলার স্বামী যিনি হয়তো কিছুই জানেন না, তাদের সন্তান যারা নিষ্পাপ, তোমার নিজের পরিবার যারা তোমাকে বিশ্বাস করে, সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ক্ষতি অনেক সময় কখনোই সেরে ওঠে না। 5, সামাজিক পরিণতি। সমাজে একবার পরকীয়া তকমা লাগলে সেটা জীবনভর থাকে। তোমার ক্যারিয়ার, তোমার সম্মান, তোমার বিশ্বস্ততা সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। 6, সম্পর্কটা টেকসই হয় না।
পরিসংখ্যান বলে পরকীয়া থেকে শুরু হওয়া সম্পর্কের 90% এরও বেশি ব্যর্থ হয়। কারণ যে সম্পর্কের ভিত্তি প্রতারণা, সেই সম্পর্কে বিশ্বাস থাকে না। তুমি ভাববে সে যদি তার স্বামীকে ধোঁকা দিতে পারে, আমাকেও দিতে পারবে কি, এবং এই সন্দেহ সম্পর্কটাকে ভেতর থেকে নষ্ট করে দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি তুমি এই সংকেতগুলো চিনতে পারো, তাহলে তোমার কি করা উচিত? 1. সীমানা তৈরি করো, সেট বাউন্ডারিজ। মনোবিজ্ঞানে কি বাউন্ডারি সেটিং হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি। তুমি যদি বুঝতে পারো একজন বিবাহিত মহিলা তোমার প্রতি আকৃষ্ট, তাহলে তুমি নিজেই সীমানা তৈরি করো। একান্তে দেখা করো না, গভীর রাতে ফোনে কথা বলো না, তার ব্যক্তিগত সমস্যায় খুব বেশি জড়িয়ে পড়ো না। 2. দূরত্ব বজায় রাখো। এটা কঠিন হতে পারে, বিশেষ করে যদি সে তোমার সহকর্মী, প্রতিবেশী বা বন্ধুর স্ত্রী হন। কিন্তু দূরত্ব বজায় রাখা জরুরি। তুমি ভদ্র থাকো, সম্মান দেখাও, কিন্তু সেই সীমানা অতিক্রম করো না। 3. নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। হতে পারে তুমিও সেই মহিলার প্রতি আকৃষ্ট। সেটা অস্বাভাবিক না, আকর্ষণ একটি প্রাকৃতিক বায়োলজিক্যাল রেসপন্স। কিন্তু আকর্ষণ অনুভব করা আর সেটার উপর কাজ করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তুমি আকর্ষণ অনুভব করতেই পারো, কিন্তু সেটার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া তোমার পছন্দ, এবং সেই পছন্দটাই তোমাকে সংজ্ঞায়িত করে। 4. পরিস্থিতি বুঝে কাউকে জানাও। যদি পরিস্থিতি খুব জটিল হয়ে যায়, তাহলে বিশ্বস্ত কাউকে জানাও। হতে পারে কোনো গুরুজন, হতে পারে কোনো কাউন্সেলর। একা এই সমস্যা সমাধান করতে গেলে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। 5. সেই মহিলাকে সাহায্য করতে চাইলে সঠিকভাবে করো। যদি তুমি সত্যিই মনে করো সেই মহিলা কষ্টে আছেন, তার বৈবাহিক জীবন ভালো যাচ্ছে না, তাহলে তাকে একজন প্রফেশনাল কাউন্সেলর বা থেরাপিস্টের কাছে যাওয়ার পরামর্শ দাও। তুমি তার থেরাপিস্ট হতে পারো না, এবং হওয়া উচিত না, কারণ তুমি নিজেও এই পরিস্থিতিতে ইমোশনাল অবজেক্টিভিটি ধরে রাখতে পারবে না। 6. নিজের মূল্যবোধকে মনে রাখো। শেষ পর্যন্ত তুমি কে সেটা নির্ধারিত হয় তুমি কি করো তার দ্বারা। তুমি কি সেই মানুষ যে অন্যের সংসার ভাঙে, নাকি তুমি সেই মানুষ যে কঠিন পরিস্থিতিতেও সঠিক কাজটি করে? এই প্রশ্নের উত্তর শুধু তুমিই দিতে পারো। তো ভাই, আজকে আমি তোমাকে 6টি মনোবৈজ্ঞানিক সংকেত বললাম, যেগুলো একজন বিবাহিত মহিলা অবচেতনভাবে দিয়ে থাকেন যখন তিনি কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। কিন্তু মনে রাখো, এই জ্ঞান শক্তি, এবং শক্তি দায়িত্ব নিয়ে আসে। তুমি এই জ্ঞান ব্যবহার করতে পারো নিজেকে রক্ষা করতে, অন্যকে সচেতন করতে, এবং সঠিক সিদ্ধান্ত নিতে। কিন্তু এই জ্ঞান কখনোই ব্যবহার করো না কাউকে ম্যানিপুলেট করতে, কোনো পরিবার ভাঙতে, বা কোনো অনৈতিক কাজে। আমি বিশ্বাস করি তুমি সঠিক সিদ্ধান্ত নেবে, কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ সেই না যে প্রলোভনে পড়ে, বরং সেই যে প্রলোভন চিনতে পারে এবং সেখান থেকে সরে আসতে পারে। একটা কথা দিয়ে শেষ করি, জীবনে অনেক সুযোগ আসবে, কিন্তু প্রতিটি সুযোগ গ্রহণ করার জন্য আসে না। কিছু সুযোগ আসে তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি কে সেটা দেখানোর জন্য। তুমি কি সেই পরীক্ষায় পাস করবে? আমি জানি তুমি করবে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, যদি তুমি কিছু শিখে থাকো, তাহলে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং বেল আইকন অন করো। কারণ আমি এই ধরনের মনোবৈজ্ঞানিক, শিক্ষামূলক কন্টেন্ট নিয়মিত নিয়ে আসি। এবং কমেন্টে আমাকে বলো, তুমি কি কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়েছ? তুমি কি করেছিলে? তোমার অভিজ্ঞতা শেয়ার করো, হয়তো তোমার কথা অন্য কাউকে সাহায্য করবে। পরের ভিডিওতে আমি আরেকটি গভীর মনোবৈজ্ঞানিক বিষয় নিয়ে আসব, তাই চ্যানেলের সাথে থাকো। ততক্ষণ নিজের যত্ন নাও, সঠিক সিদ্ধান্ত নাও, এবং ভালো থাকো। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।